একেবারে সকালবেলা থেকে একদম রাউডি মেজাজে আপনি একেবারে হাতাহাতি পাক বিতণ্ডা জড়িয়ে পড়লেন। এই কি শুধু জড়িয়েই পড়লেন নাকি প্রতিরোধের চেষ্টা? একদমই রাউডি মেজাজ না। রাউডি মেজাজ বলতে যেটা বোঝায় সেটা উগ্রতা। আমি কোনোদিন উগ্র না, কোনোদিন উগ্র ছিলাম না, কোনোদিন উগ্র হবও না। সমস্যা হলো হচ্ছে বিকেসি কলেজে 5টা বুথ আছে। আমি সাধারণ নিয়ম অনুযায়ী প্রার্থী হিসাবে প্রতি বুথে বুথে গেছি এবং আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, অন্য দলের পোলিং এজেন্টদের সাথেও কথা বলেছি এবং তারপরে কোয়াইট ন্যাচারাল নিয়মে বাইরে চলে এসেছি। বিকেসি কলেজের 5ম বুথটা থেকে বেরিয়ে আমি যখন বাইরে আসি এক্সিট গেট দিয়ে, আমাদের এক পার্টির এরিয়া কমিটির সদস্য কমরেড প্রবাল পোদ্দার, তার মেয়েটি ওখানে দাঁড়িয়েছিল। আমি তাকে একটু জড়িয়ে ধরে আদর করে তারপরে আমি যখন বেরোতে গেছি তখন হঠাৎ তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর, যিনি গোটা পুরো নির্বাচনটাই বুথ দখল করে ছাপ্পা মেরে জিতেছিলেন, সেই ভদ্রলোক অথবা সেই রাউডি মস্তান, তিনি হঠাৎ কোথার থেকে ছুটে এসে আমায় বলে, আপনি 3 ঘন্টা ধরে এখানে কী করছেন? আপনি ভোটারদের প্রভাবিত করছেন। তা আমি তাকে খুবই নম্র গলায় বলি, তুমি একজন ভোটারকে ডেকে আনো যার সাথে আমি কথা বলেছি। জানো 34 বছর অনেক করেছেন, এই করেছেন, যা ওদের স্বভাব। এই করতে করতে কিছু অশ্রাব্য গালিগালাজ, দেখে নেব, বুঝে নেব, 2 মিনিটে আপনাকে ফিনিশ করে দেবো, করতে করতে কিছু অশ্রাব্য গালিগালাজ এবং একটি গালিগালাজ কার্যত হচ্ছে আমরা মা বাপ তুলে গালিগালাজ বলতে যা বুঝি সেই শব্দবন্ধ ব্যবহার করে একটি গালাগাল করে। এখন কোনো আত্মসম্মান সম্পন্ন মানুষের তার মাকে কেন্দ্র করে বলা এই কথা সহ্য করা উচিত না। আমিও সহ্য করিনি, আমি সাথে সাথে তার জামার কলার ধরেছি। কিন্তু তার আগে থেকেই তৃণমূলের বাহিনীতে 8-10 জন ছিল, তারা কেউ এপাশ থেকে ধাক্কা মারা, কেউ ওপাশ থেকে ধাক্কা মারা, এগুলো চালিয়ে যাচ্ছিল। একটি ছেলে, সে তো আমাকে 2টো ঘুষিও মারে। জোর তেমন ছিল না, আসলে গোটা রাজ্যে তৃণমূলেরও জোর কমছে, ঘুষির জোরও কমছে, সুতরাং জোর ছিল না, ব্যথাও লাগেনি। আমি কী করছিস রে ভাই, এই ধরনের হালকা মেজাজেই ব্যাপারটাকে ডিল করছিলাম। আমি একাই ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। অন্যবার নির্বাচনে দাঁড়ানোর পরে নির্বাচন কমিশন সিকিউরিটি দিত, এবারে কোনো সিকিউরিটি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি, ফলে স্বাভাবিকভাবে আমার কোনো সিকিউরিটিও ছিল না। এই অবস্থা চলতে চলতে ওই যে মেয়েটি ওর মাঝখানে দাঁড়িয়ে আমায় সেভ করার চেষ্টা চালিয়ে যায়। একটি ঘুষি টুচি হয়তো মেয়েটির শরীরেও লেগেছে বলে আমার ধারণা। তো এইটা চলতে চলতে সে যখন ওই কুৎসিত গালাগালটা করে, তখন আমি তার জামার কলার ধরি এবং আমি মনে করি আমি ঠিক করেছি। এই ধরনের গালাগাল যাকে করবে তারই হচ্ছে, যে করবে তার জামার কলার ধরা উচিত এবং জামার কলার ধরেই ছেড়ে দেওয়া উচিত না, আরও বড় কিছু করবার দিকে এগোনো দরকার। কীভাবে কি তৃণমূল কংগ্রেস 11 সালের একটা ভোট জিতেছে বলে, 16 সালের একটা ভোট জিতেছে বলে, 21 সালের একটা ভোট জিতেছে বলে যা খুশি তাই করবার স্বাধীনতা পেয়েছে? তাহলে তো আমরা 1977 থেকে 2006 পর্যন্ত 7বার ভোট জিতেছিলাম। যা খুশি করার স্বাধীনতা হয়েছিল নাকি? এই অসভ্যতা, এই উগ্রতা, এই রুক্ষতা, এই সব কিছু গায়ের জোরে দাবিয়ে দেওয়া, একে প্রতিহত করতেই হবে বাংলার মানুষকে। বাংলার মানুষকে দায়িত্ব নিতে হবে একে প্রতিহত করবার। একদমই তো তাই। এই যে ভোট পিসফুল হওয়ার একটা বারবার আবেদন করেছে নির্বাচন কমিশন সমস্ত দলকে, এবং এদিক থেকে তৃণমূল পরিষ্কার দমদম থেকে যা বক্তব্য উঠে আসছে, কর্মী, সমর্থক, মুখপাত্র, ভোট পিসফুলই হচ্ছিল। কিন্তু বাইরে থেকে লোক এনে বিজেপি, তৃণমূল এটা ঝামেলা পাকানোর চেষ্টা প্রত্যেক বুথে চালিয়ে গেছে, ভোটারকে প্রভাবিত, পাশে বহিরাগত। এটা বাকি গোটা দমদমে হলেও বরানগরে বহিরাগতকে খুব বেশি আনতে পারেনি, সাহসও পায়নি।
খুব বেশি বহিরাগত বড়নগরে ঢুকে অনেক কিছু করেছে এমন না। দুটি নির্দিষ্ট জায়গায় কিছু বহিরাগত এসছিল, কিন্তু তাদেরকেও তাড়িয়ে দেওয়া গেছে, তারাও পালাতে বাধ্য হয়েছে। এ বাদে বাকি যা করেছে সেটা তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরাই করেছে, এবং এই স্থানীয় দুষ্কৃতীরা কোথাও কোথাও তো বলছে আপনারা এবং বিজেপি বাইরের থেকে লোক এনে এখানে ইলেকশন করানোর চেষ্টা চালাচ্ছে। একটা ভিডিও ফুটেজ দেখাক, একটা ছবি দেখাক। এত মিডিয়া ঘুরেছে, সেই মিডিয়াগুলো তো প্রচুর ছবি তুলেছে। সেই ছবির ভিতর থেকে আমাদের সঙ্গে চলা একটা লোককে চিহ্নিত করুক যে লোকটা বড়নগরের লোক না। আমি রাজনীতি করা ছেড়ে দেবো, একজনকে চিহ্নিত করুক যে এই লোকটা বাইরের লোক না, বড়নগরের বাইরের লোক। এই দেখুন, ক্যান্ডিডেটের সঙ্গে ঘুরছে, তার এজেন্টের সঙ্গে ঘুরছে, তার পোলিং এজেন্টের সঙ্গে ঘুরছে, তাদের দলের ক্যাম্পে বসে আছে। একজন, আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, একজনকে চিহ্নিত করুক। আর আমি উল্টো করে বলছি, তৃণমূল যদি এইটা চিহ্নিত করতে আমায় দায়িত্ব দেয়, তাহলে পরে আমি এই সব ভিডিও ফুটেজ মিলে অন্তত 50 জনকে চিহ্নিত করে দেবো একা। আর বাকি পার্টির নেতা কমরেডদের সাহায্য নিলে পরে সংখ্যাটা আরও বাড়বে। একদমই তাই। টুকটাক ঝামেলার যা খবর বিক্ষিপ্তভাবে ঘটেছে, সেরকম বড় ইনসিডেন্ট বড়নগরে আমরা দেখিনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে এই যে ভোট, এই যে 1.5 মাসের খাটুনি, এই যে চলা, মানুষের পাশে থাকার বার্তা সমস্ত দলে আপনারও, এবং এটাতে জেতার ব্যাপারে কোন জায়গায় এই সজল ঘোষের মতো প্রার্থী রয়েছে, সায়ন্তিকা অভিনেত্রী রয়েছে, সেই জায়গায় আপনি জেতার ব্যাপারে কত? অভিনেত্রী অভিনয় করবেন, আপত্তি নেই। সজল 50 নম্বর ওয়ার্ডের না 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগিরি করবে, আপত্তি নেই। কিন্তু ওদের দুজনের কারো ভাগ্যে বোধহয়, ওরা তো ভাগ্য মানে, আমি মানি না, কারো ভাগ্যে বোধহয় বড়নগরের বিধায়ক হওয়াটা হলো না। ঠিক কেন? ঠিক কেন? কি ইন্ডিকেট? দেখুন, বড়নগরের মানুষ তারা বন্ধু শত্রু চিহ্নিত করতে জানে। 2, 52 বছর বাদে বড়নগরে জ্যোতি বসুর প্রতীক চিহ্ন ফিরেছে, তার একটি স্বতন্ত্র আবেগ আছে বড়নগরের মানুষের মধ্যে। 3, তৃণমূল কংগ্রেসের জনসমর্থন কোন তলা নিতে গিয়ে ঠেকেছে, গায়ের জোরে ভোট করে তৃণমূল কংগ্রেস সেটা বুঝতে দেয়নি এতদিন। এবারে বড়নগর সেটা ওদের বুঝিয়ে দেবে যে ওদের জনসমর্থন আসলে কোন তলা নিতে গিয়ে ঠেকেছে। 4, 3 জন প্রার্থীর ভেতরে একমাত্র আমি বড়নগরের মানুষ। একটা উপনির্বাচন, 2 বছরের জন্য মানুষ একটা বিধায়ক নির্বাচন করবেন। আমি অনেককেই বলতে শুনেছি যে এত বেশি ভেবে ঠেবে লাভ নেই, এত আর সরকার হবে না, এটা 2 বছরের জন্য এমএলএ, সেটা পাড়ার লোক হয় ভালো। বহু সাধারণ ভোটার আমায় এটা বলেছেন। 5, প্রথম দফার নির্বাচন থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস গুন্ডামি মস্তানি করে গেছে, তাতে মানুষ তা প্রতিরোধ করবার একটা মেজাজ নিজেদের ভিতরেই তৈরি করে ফেলেছিলেন। 6, প্রতিরোধ করবার ক্ষেত্রে কমরেড মোহাম্মদ সেলিম থেকে শুরু করে পরপর একটা নির্বাচনে দীপশিতা, আমাদের অন্য কমরেডরা, সায়ন, এরা সকলে মিলে যে উদ্দীপনার সঞ্চার করেছিলেন, আপামর বড়নগরের কমরেডরা, কর্মীরা তার দ্বারা উদ্দীপ্ত হয়েছেন, এবং তাদের লড়বার মেজাজ সেটা 2016 সালের জায়গায় পৌঁছে গেছে, কিংবা তার চাইতেও উপরে। শেষ, বিজেপি যে তৃণমূলের বিকল্প না, যেটা মানুষ 2019 এবং 2021 সালে হয়তো ভেবেছিলেন, সেই ভাবনাটা এবারে আর মানুষের মধ্যে ছিল না। মানুষ প্রথম থেকেই মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কথাবার্তার মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে, তাদের আচরণের মধ্য দিয়ে, তাদের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে উপলব্ধি করে দিয়েছিলেন। আর বড়নগরের মানুষ তো সচেতন। 1981 সালের জনগণনায় বড়নগর ভারতবর্ষের মিউনিসিপ্যালিটির ভিতর সবচাইতে বেশি শিক্ষিত মানুষের বাসভূমি ছিল। তারপরে সেটা কেরালার একটি মিউনিসিপ্যালিটি করায়ত্ত করে। ফলে এই বড়নগর
রুচির বরানগর, চর্চার বরানগর, অনুশীলনের বরানগর, সেই বরানগর বিজেপি এবং তৃণমূলের মূল্যবোধ দ্বারা পরিচালিত হতে পারে, এই ভাবনাটা মূর্খের ভাবনা। একদমই তাই। কৌস্তব বাগচি সিপিএমের প্রসঙ্গ এবং আপনার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে প্রসঙ্গ এড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে বলেন শুধুমাত্র ভোট কাটুয়া হিসাবে দাঁড়িয়েছেন। কি বলবেন কৌস্তব বাগচি? দেখুন, ভোট কাটুয়া হিসাবে আমি দাঁড়িয়েছি না সজল ঘোষ দাঁড়িয়েছে না সায়ন্তিকা দাঁড়িয়েছে, সে তো ভোটের রেজাল্ট বেরোলে বোঝা যাবে। তৃণমূল তো চায় বিজেপি জিতুক, সায়ন্তিকা সেটা বুঝবে ভোটার রেজাল্ট বেরোলে। তৃণমূল পৌরসভার নির্বাচনে 2100 ভোটে জিতেছে, এমন আসনে সায়ন্তিকা তখন দেখবে যে সে 1200 ভোটে পিছিয়ে আছে, তখন সায়ন্তিকা বুঝবে যে তৃণমূল আসলে চেয়েছে বিজেপি জিতুক। একদমই তাই। এক্সিট পোলগুলো সামনে চলে আসছে, একেবারে বাম দলগুলি এবং সঙ্গে কংগ্রেস সমর্থিত, সেখানে কিন্তু 13.7% ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিয়ে বাংলায় মুভমেন্ট করা যায়? আপনি নিশ্চিত থাকুন, বাম কংগ্রেস জোট এবারের পশ্চিমবাংলার নির্বাচনে সবচাইতে কম যে ভোট শতাংশে পৌঁছবে সেটা অ্যাবভ 20। এটা আমি কিন্তু সবচাইতে কম বলছি, বেশিটা বলছি না। কতগুলো জায়গায় কার্যত ভোটের নামে প্রহসন হয়েছে। কোচবিহার কোনো ভোট তো হয়নি, আলিপুরদুয়ার কোনো ভোট হয়নি, দার্জিলিং কোনো ভোট হয়নি। এই রকম কতগুলো আসন যেগুলোতে কার্যত কোনো ভোট হয়নি, এগুলোই যদি ভোট হতো তাহলে বাম কংগ্রেস জোটের গোটা রাজ্যে গড় কমপক্ষে 25% ছাপিয়ে যেত। আর বরানগরে তো আমরা 40% ভোট পাবো। একদমই তাই। প্রসঙ্গটা শেষ করব একেবারে একটা অন্যরকম প্রসঙ্গ দিয়ে। 400 পারের লক্ষ্যমাত্রা নিয়েছে সারা দেশে ভারতীয় জনতা পার্টি। গতকাল থেকে একেবারে প্রধানমন্ত্রী ধ্যানে চলে গিয়েছেন। ধ্যান, 400 পার এবং বৈদিকীকরণ, কি বলবেন সারা? প্রধানমন্ত্রী প্রথম দফার নির্বাচনের আগে যত বক্তৃতা করেছেন তাতে তার বক্তৃতায় 3 বার উচ্চারণ করতেন আপকি বার 400 পার। দ্বিতীয় দফাতেও তাই। তৃতীয় দফা থেকে এটা কমে 2 বার উচ্চারণ করা শুরু করলেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফা 2 বার উচ্চারিত হয়েছে। ষষ্ঠ দফা থেকে আর আপকি বার 400 পার বলেননি প্রধানমন্ত্রী নিজের বক্তৃতায়। প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও দেখুন। কারণ প্রধানমন্ত্রী তখন বুঝে গেছেন যে তিনি যখন বলছেন আপকি বার, তখন জনতা বলছে অন্তিম সংস্কার, অন্তিম সংস্কার, অন্তিম সংস্কার। প্রধানমন্ত্রী আর 400 পার বলেননি। কি ধ্যান এই নীরবতা ভাঙতে? নীরবতা ভাঙতে না, নীরব হয়ে যেতে। প্রধানমন্ত্রীকে মিডিয়ায় থাকতে হবে। এখন ভোটের প্রচার শেষ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর মিডিয়ায় থাকার উপায় কী? একবার কেদারে ধ্যান করলেন, শিবের, একবার রামের, এবারে বিবেকানন্দের।